তো সোহান নামের কেউ একজন বাংলাদেশের 3 নির্বাচকের কারো ছোটবেলার বন্ধু ছিল। মানে আমার কাছে মনে হয় বুলবুল ভাই ইজ ডুইং ট্রিমেন্ডাসলি গুড। রিহাদ ভাই, আপনি বিজয়ের একটা ইন্টারভিউ নিয়েছিলেন, সেখানে একটা প্রশ্ন ছিল যে বিজয় যদি নিয়মিত সুযোগ পেতেন তিনি কোন পর্যায়ে থাকতেন। তিনি উত্তর দিয়েছিলেন লিজেন্ড হতেন। সেই ভিডিওটা খুব বেশি ভাইরাল হচ্ছে, সেই প্রেক্ষাপটটা একটু জানতে চাচ্ছি। না, এখন এনামুল বিজয় অনেক রানস করেন। এনামুল বিজয়কে নিয়ে যে আলোচনাগুলো হয় যে তিনি প্রপারলি সুযোগ পান না, নিয়মিত সুযোগ পান না, ছেটে ফেলা হয়, এই আলোচনা কিন্তু ভাই 90% সত্য। আমি এটা বলে নিচ্ছি, এনামুল বিজয় যে সুযোগ পান না, এই সুযোগ না পাওয়ার ঘটনা নিয়ে যতবার আলোচনা হয়েছে এটা 90% সত্য। যে এনামুল বিজয় আসলেই অনেক ক্ষেত্রেই সুযোগ পান নাই। আমি কি বুঝতে পারছি? সো এনামুল বিজয় সুযোগ পেয়ে আবার অনেক ক্ষেত্রে কাজে লাগাতে পারেন নাই, এটাও কিন্তু আবার হচ্ছে 90% সত্য। তিনি যে তার প্রপার এজে সুযোগ পাননি এটা যেমন 90% সত্য, আবার সুযোগ পাওয়ার পরও সেটাকে এক্সিলারেট করতে পারেননি বিজয়, এটাও 90% সত্য। তো এই জায়গা থেকে আমি তাকে প্রশ্নটা করেছিলাম যে আপনি যদি প্রপার সুযোগটা পেতেন আপনি কোথায় যেতেন। তিনি বলেছেন তিনি লিজেন্ড হতেন বা তিনি ওই পর্যায়ে চলে যেতেন। সো এটা নিয়ে আলোচনা হওয়াটা স্বাভাবিক, কারণ আপনি যখন টেস্ট ক্রিকেটে আপনি এখন পর্যন্ত খুব বেশি ম্যাচেস খেলেছেন এরকমটাও না, কিন্তু যতটুকু আপনি খেলেছেন মানে খুব যে আসলে খারাপ করার মতো সিচুয়েশন ছিল তা কিন্তু না। ওই একই উইকেটেও তো শ্রীলঙ্কা খেললো, ব্যাট করলো, দুজন ওপেনার দারুণ একটা শুরু করলেন। নিশাঙ্কার ব্যাটিং দেখেছেন কি অসাধারণ ব্যাট করে। বিজয়ের অনেক পরে ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করেছে, তাই না? 40+ এভারেজ, সেখানে বিজয় 11তে থেমে আছেন টেস্টে। সো মানুষের যে তাকে নিয়ে হতাশা, আক্ষেপ, কষ্ট, এগুলো খুবই ভ্যালিড। বিজয় তার ব্যাটে ওই বিজয়টা সূচিত করতে পারেননি ইন্টারন্যাশনাল ক্রিকেটে। 90% ক্ষেত্রে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি, আর 90% ক্ষেত্রে যখন সুযোগ পাওয়ার দরকার ছিল তখন পান নাই। যেমন এবার ধরেন তাকে টেস্টে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তিনি এর থেকে বেশি সুযোগ ডিজার্ভ করতেন হচ্ছে শর্টার ভার্সন হোয়াইট বল ক্রিকেটে, সেটা আবার হয় নাই। এই যে ঘটনাগুলো ঘটে, এগুলো আসলে আমার কাছে মনে হয় যে ক্রিকেটার, ক্রিকেট বোর্ড, সংগঠক, সমর্থক, সাংবাদিক সবাইকে অনেক বেশি বিব্রত করে। অনেকে প্রশ্ন তুলছেন আসলে টিম ম্যানেজমেন্টের নিয়ে, আসলে বিজয় কি এতটাই খারাপ খেলে নাকি বিজয় আসলে কোনো সিচুয়েশনের কারণে খারাপ খেলতে বাধ্য হয় কিংবা সেই চাপে পড়ে খারাপ খেলেন। যেমনটা আপনি বলছিলেন যে শর্টার ভার্সনে তিনি ভালো করার সুযোগ ছিল বা শর্টার ভার্সনে দল পাওয়ার বেশি দাবিদার, কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়েছে লাল বলে। তো এই ক্ষেত্রে কি আসলে আবার অনেকে প্রশ্ন তুলছেন যে ডোমেস্টিক ক্রিকেট নিয়ে, ডোমেস্টিক ক্রিকেটের মান নিয়ে, যেখানে বিজয়ের মতো পারফর্মার ডোমেস্টিকে হাইস্ট রান গেটার কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে কিছুই করতে পারেন না। দুটো বিষয় নিয়ে কী বলবেন? প্রথমত ডোমেস্টিকের মান এখনও যে খুব ভালো জায়গায় আছে এটা নিয়ে মানে প্রশংসা করার কোনো কারণ নেই। মানে আমাদের ডোমেস্টিক হয় কখন? আমাদের ডোমেস্টিক হয় হচ্ছে রমজান মাসে। আমি কি বুঝতে পারছি? আমাদের ডোমেস্টিক হয় বর্ষাকালে, আমাদের ডোমেস্টিক হয় তখন যখন ন্যাশনাল ক্রিকেটাররা অ্যাভেলেবেল থাকে। সো এত শর্ত দিয়ে আসলে ডোমেস্টিক ক্রিকেট হয় না। সিজন তো সিজনই ভাই। শীতকাল কি কখনো মনে করছে যে গরমকাল একটু মাইন্ড করতে পারে, আমি একটু পরে আসি? নাকি গরম কখনো বেশি আগে আগে চলে আসছে যে আমি শীতের সাথে পাঙ্গা নিব? বাংলাদেশের ক্ষেত্রে, ক্রিকেটের ক্ষেত্রে আপনি দেখবেন যে শীত, গ্রীষ্ম, বর্ষা তার নিয়মে চললেও বাংলাদেশের ক্রিকেট সূচিটা তার নিয়মে চলে না। এটা চলে হচ্ছে ক্লাবের নিয়মে, কিছু ক্রিকেটার অ্যাটেন্ড করতে পারবে কিনা সেটার নিয়মে। ঢাকা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে অন্যান্য যে লিগগুলো হয় সেগুলো এমন একটা সময় হয় যখন হচ্ছে আনপ্লেয়েবল সিচুয়েশন থাকে। আপনি দেখেন একটা মাঠ আমাদের রয়েছে পূর্বাচলে, তাই না? ওই মাঠটাকে আপনি যদি রেডি করতেন প্রপারলি, যে ফারুক আহমেদ তো বড় বড় কথা বলে গেল, আপনি তো 2টা লিগ একসাথে চালাতে পারতেন। একটা ফার্স্ট ডিভিশনও চালাতে পারতেন, যে জায়গাটা একটু তুলনামূলকভাবে কম রেডি, আপনি প্রিমিয়ার লিগের খেলাও চালাতে পারতেন। আপনি তো করছেন না। ক্রিকেটাররা ভোর 5:30টার সময় উঠে যখন বিকেএসপিতে যায় খেলার জন্য, সকাল 7টায় রওনা হয়ে যখন ফতুল্লায় খেলতে যায়, এই ক্রিকেটার তো ভাই ভালো করতে পারবে না। পূর্বাচলের মাঠটা আসলে কেন রেডি হচ্ছে না? কি স্বার্থ এখানে, কার স্বার্থ? এখানে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বড় প্রশ্ন যেটা, যে পূর্বাচলের মাঠ কেন রেডি হচ্ছে না। পূর্বাচলের মাঠকে কেন্দ্র করে কেউ কখনো ম্যাসিভ প্ল্যান করেনি যে ক্রিকেটটা খেলানো দরকার। বড় এখানে বিল্ডিং বানানো দরকার, টেন্ডারিং করানো দরকার, পরামর্শক নিয়োগ করার দরকার, সিমেন্ট কোম্পানির সাথে চুক্তি করার দরকার, রড কেনার দরকার, মাটি ভরাট করার দরকার। এইগুলো নিয়ে সবার যতটা কনসেন্ট্রেশন ছিল, শীতকালে রে ভাই, উইন্টার সিজনে কোনো কিছু করার দরকার নেই, ভালো একটা পিচ আর গ্রাউন্ডটা ঠিক করে দাও, তাহলেই ক্রিকেটটা হয়। এই চিন্তাটা কেউ করে না। সো এই চিন্তা যখন কেউ করবে না তখন কিন্তু এই কাজটা হবে না। এই যে আপনি চিন্তা করছেন, এই এখন রাত কয়টা বাজে? 8টা বাজে, রাইট? যে আপনি আমার ইন্টারভিউটা করবেন, এই চিন্তা আপনি না করে আপনি চলেও যেতে পারতেন অফিসে, কিন্তু আপনি কিন্তু আমার সাথে কমিউনিকেটেড ছিলেন। রিয়াসাদ ভাই আপনি থাকেন, আই নিড অ্যান ইন্টারভিউ ফ্রম ইউ। সো এই প্ল্যানটা থাকতে হবে। তো আপনি প্ল্যান যদি না করেন আপনি এক্সিকিউট করবেন কোথা থেকে ভাই? সোহানকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলটা ঘোষণার পর। লাস্ট
কয়েক বছর ডোমেস্টিকে তিনি ভালো করছেন এবং যে প্রস্তুতি ম্যাচ হলো চট্টগ্রামে, সেখানে একটা ম্যাচে 97 আর একটা ম্যাচে করেছিলেন 68 রান। সোহান আসলে কি করলে, কোন ক্রাইটেরিয়া তাকে দলে নেওয়া হবে? আমার কাছে মনে হয় সোহান যেটা করলে তাকে দলে নেওয়া হবে, এক নম্বর হচ্ছে যে সে যদি তার নামটা বদলায় ফেলে তাহলে একটা হইতে পারে। মনে করেন এখন সোহান নামের কারোর সাথে হয়তো সিলেক্টরদের গ্যাঞ্জাম ছিল ছোটোবেলায়, স্কুলে থাকে না যে মাইট দিছে, ধাওয়া দিছে, ফুটবল খেলতে গিয়ে হেরে গেছে, এই সোহানের কথা মনে করলেই, নাম লিখতে গেলেই মনে পড়ে যে ওই সোহানের কথা, এই কারণে নেয় না। এছাড়া আমি কোনো কারণ খুঁজে পাই না। ছোটোবেলায় কিছু দুশ্মনী থাকে না যে তোরে দেখে নিব, পাড়ায় ঢুকলে ঠ্যাং করা করে দিব। তো সোহান নামের কেউ একজন বাংলাদেশের 3 নির্বাচকের কারো ছোটোবেলার বন্ধু ছিল সোহান নামের কেউ একজন, এবং তার সাথে পাঙ্গা নিতে গিয়ে 3 নির্বাচকের একজন, এখন তো 2জন নির্বাচক বেসিক্যালি গ্যাঞ্জামে পড়েছিল, যে কারণে আসলে সোহান নামটাকে সহ্যই করতে পারে না। এবং সহ্য যেহেতু করতে পারে না, সেহেতু হচ্ছে তাকে বাদ দেওয়াটাই সহজ মনে হয়। মনে হতে পারে যে আমি অযৌক্তিক কথা বললাম, ভাই আমি কোনো যুক্তি খুঁজে পাই না ওরে বাদ দেওয়ার, চিন্তা করে এটাই বেশি। এটা দেখে কি অন্য ক্রিকেটাররা হতাশ হচ্ছে না বা ডিমোটিভেট হচ্ছে না, যে আসলে তাদেরও তো এই পরিস্থিতির অন্য ক্রিকেটাররা হতাশ যতটুকু হচ্ছে, তার থেকে টেনশনে আছে যে তাদের নামের কোনো মানে ছোটোবেলার বন্ধু আমাদের নির্বাচকদের কেউ ছিল কিনা, যার সাথে আবার কোনো পাঙ্গা নিতে গিয়ে তারা ঝামেলায় পড়ছে। এখন ধরেন হুট করে কারো নাম মনে পড়ে গেল যে মোসাদ্দেক, যেমন মোসাদ্দেকের ব্যাপারে একদম নাল অ্যান্ড হোয়াইট করে দিল। কি বললো যে মোসাদ্দেক যতদিন মিরাজ আছে খেলতে পারবে না। আপনি তাহলে অফ স্পিনার 2টা কেমনে খেলা দিতেছেন? আপনি নাইম আর মিরাজকে খেলাচ্ছেন না, আপনি মোসাদ্দেককে আপনি রুল আউট করে দিবেন কেন ভাই? এটা কোনো কথা? ধরেন আপনি রুল আউট করে দিবেন, এটা আপনি পাবলিকলি বলবেন, প্রেস কনফারেন্সে এসে বলে দিবেন যে আমার এই ক্রিকেটারটা ন্যাশনাল টিমে, ওরা আমি নিব না, ওরা আমি কখনও নিব না যতদিন মিরাজ খেলবে। আপনি চিফ সিলেক্টর হতে পারেন, আপনি কথা বলতে পারেন না, এটা প্রফেশনালিজম না। পৃথিবীর কোনো দেশের সিলেক্টররা এইভাবে কোনো ক্রিকেটার সম্পর্কে এরকম নেগেটিভ ন্যারেশন দেয় না, আমাদের দেশেই হয়। এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে ভাই, মানে নাহিদানা অ্যাসিফ লাইক তাসকিন আহমেদ, গতি আছে খুব ভালো কথা ভাই, গতি থাকতেই পারে। কাশ্মীরে একটা পোলার অনেক গতি দেখলাম না, IPL-এ বল করলো, উমরান না কি যেন নাম, রাইট? কি সে কি ন্যাশনাল টিমে খেলতেছে নাকি? সো কিছু কিছু ক্ষেত্রে গতিটা সব কিছু না। আমি কি বুঝাইতে পারছি? বেশি তাড়াহুড়া করলে কিন্তু আসলে ঘটনা তাড়াতাড়ি ঘটে যায়, তখন আপনি কাউকে হ্যাপি করতে পারবেন না। টেস্ট ক্রিকেটের 25 বছর উপলক্ষে আজকে দিনভর অনেক আয়োজন ছিল, আজকে না গত কয়েকদিন ধরে অনেক আয়োজন ছিল। এই আয়োজনটাকে আপনি কিভাবে দেখছেন? আর ওভারঅল 26 দিন হলো বোর্ড প্রেসিডেন্টের, নতুন বোর্ড প্রেসিডেন্টের, তার কার্যক্রমটা মূল্যায়ন করবেন কীভাবে? অবশ্যই আমিনুল ইসলাম ডুইং ট্রিমেন্ডাস, এরকম একটা আয়োজন করছে, সবাইকে আনতে পেরেছে কম বেশি। বাংলাদেশের টেস্ট ক্রিকেটারদের জন্য আমাদের মানে কে কবে ডেবু হয়েছে, হ্যাঁ, তাদের লিস্ট খুঁজতে গেলে আমাদেরকে ক্রিকবাস ক্রিক ইনফোতে যাওয়া লাগতো, সেটা যেতে হবে না। এই যে একটা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, দারুণ করে সাজানো হয়েছে। মানে আমার কাছে মনে হয় বুলবুল ভাই ইজ ডুইং ট্রিমেন্ডাসলি গুড। ওকে, কিছু কিছু জায়গায় কিছু সিদ্ধান্ত নিয়ে আমাদের সবার আক্ষেপ রয়েছে, প্রশ্ন রয়েছে, তর্ক বিতর্ক আলোচনা রয়েছে, নিশ্চয়ই সেগুলো তিনি ঠিক করে ফেলবেন। এই অল্প সময়ের মধ্যে তাকে নিয়ে নেগেটিভ কথা না বলে আমি হোপফুল হইতে চাই। তো সোহান নামের কেউ একজন বাংলাদেশের 3 নির্বাচকের কারো ছোটোবেলার বন্ধু ছিল সোহান নামের কেউ একজন, এবং তার সাথে পাঙ্গা নিতে গিয়ে 3 নির্বাচকের একজন, এখন তো 2জন নির্বাচক বেসিক্যালি গ্যাঞ্জামে পড়েছিল, যে কারণে আসলে সোহান নামটাকে সহ্যই করতে পারে না। এবং সহ্য যেহেতু করতে পারে না, সেহেতু হচ্ছে তাকে বাদ দেওয়াটাই সহজ মনে হয়।